সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা। আপনাদের স্বাগত জানাচ্ছি দেশ দর্শনের নিয়মিত সাপ্তাহিক আয়োজন সম্পাদকের লাইভে। আজকের বিষয় ত্রাণ তৎপরতা, ত্রাণ বিতরণ এবং জাতীয় অর্থনৈতিক গতি প্রকৃতি। একটা প্রবাদ আছে, গরু মেরে জুতা দান। আজকে যারা ত্রাণ বিতরণ করছেন, করে ব্যাপকভাবে প্রচার প্রচারণা করছেন, ফটো তুলছেন এবং প্রশংসার সাগরে ভাসছেন, পত্র পত্রিকা মিডিয়ার দিকে তাকালে, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর দিকে তাকালে মনে হয় যে ত্রাণের জোয়ারে ভেসে যাচ্ছে দেশ। অথচ সমাজের প্রকৃত বাস্তবতা কি? প্রত্যেকটা গ্রামে, পাড়ায়, মহল্লায় প্রচুর অভাবী মানুষ হাহাকার করছে। তারা কার কাছে যাবে, কোথায় যাবে? আর একটা দেশের 16 কোটি মানুষ কম কিছু না। যদি সত্যিকার অর্থে 16 কোটি মানুষকে সহযোগিতা করতে হয়, তাহলে এত ত্রাণ বিতরণ করতে হবে, ত্রাণ দিতে হবে বা সহযোগিতা করতে হবে যে সেগুলো পত্রপত্রিকায় নিয়ে আসারও সময় থাকবে না। কয়েকটা বিষয় গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। 1 নম্বর বিষয়, যারা আজ ত্রাণ বিতরণ করছেন তারা অতীতে কি করেছেন, তাদের আয়, ইনকাম, আয়ের সোর্স কি? আমি বলতে চাচ্ছি, তারা অতীতের 10, 20, 30 বছরের যে চাকরি জীবন বা রুজি রোজগারের জীবনে তাদের রুজি রোজগারটা যেভাবে হয়ে আছে, সেটা সম্পূর্ণটা শোষণের উপর। সমাজের গরিব, অসহায়, শ্রমিক, কৃষক, তাদেরকে শোষণ করে করে যেসব বিজনেস, খেলাধুলা, ব্যবসা বাণিজ্য দাঁড়িয়েছে, স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান ব্যবসায়ে রূপান্তরিত হয়েছে, সেগুলোর দ্বারা আমরা ক্রমাগত যে শোষণ করছি, সেই শোষণের একটা ফলাফলই আজকের করোনা পরিস্থিতি। ভেঙে পড়েছে দেশের অর্থনীতি, ভেঙে পড়েছে শিক্ষা ব্যবস্থা, ভেঙে পড়েছে আইন শৃঙ্খলা ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা। তো 16 কোটি মানুষকে প্রতিদিন 3 বেলা খাবারের ব্যবস্থা করা, ভাত কাপড়ের ব্যবস্থা করা, তাদের প্রয়োজনীয় খরচাপাতির ব্যবস্থা করা, এইগুলো, এই সমস্ত ত্রাণ বিতরণের নামে যে নাটক হচ্ছে, এইসব নাটকের দ্বারা মানুষের সত্যিকার অর্থে সমস্যা সমাধান সম্ভব নয়। আর একজন মানুষ, এমনকি সরকার বাহাদুর, কত টাকা দিতে পারবে? কত টাকা দিবে? কত টাকা দিতে পারবে? সেই টাকাগুলোর উৎস কি? কোত্থেকে আসছে? কিভাবে আসছে? জনগণের ভ্যাট থেকে নিয়ে, তারপরে দেশি বিদেশি কোম্পানিগুলো থেকে ঋণ নিয়ে, উচ্চ সুদে ঋণ নিয়ে, তারপরে টাকশালে টাকা তৈরি করে, মুদ্রার তারল্য সৃষ্টি করে, অপরিকল্পিতভাবে সাময়িক যে ত্রাণ, কথিত উপহার দেয়া হচ্ছে, এইসব একেবারেই যথেষ্ট নয়। সিস্টেমের পরিবর্তন করতে হবে। ব্যবস্থাপনা পদ্ধতির পরিবর্তন করতে হবে। কি পদ্ধতি? যদি পদ্ধতির পরিবর্তন করা হয়, পদ্ধতিগত দিক থেকে ব্যবস্থা নেওয়া হয়, তাহলে করোনা পরিস্থিতিকে মোকাবেলা 1-2 ব্যাপার। যেমন একটা প্রসঙ্গ আনি, এর আগে বলে রাখি যে আজকের এই করোনা পরিস্থিতি, আজকে বৃহস্পতিবার 21 মে 2020। তো আজকে আক্রান্ত এবং মৃত্যুর রেকর্ড
দিন দিন এটা বাড়ছে, বাড়তে বাড়তে কোথায় গিয়ে দাঁড়াবে, কোথায় গিয়ে থামবে আমরা জানি না। এমন পরিস্থিতিতে জাতীয় ক্রিকেট দলের কিছু ছেলেপেলে, তামিম, মুশফিক, এরা দেখা যাচ্ছে প্রতিদিন রাতে লাইভের নামে তামাশা করছে, দেশি বিদেশি প্লেয়ারদেরকে নিয়ে এদের সঙ্গে হাসি তামাশা করছে, মজাক করছে। এরপরে আমরা মনে করছি হ্যাঁ মাশরাফি একটা ব্রেসলেট বিক্রি করেছে, সেই টাকা জনগণকে দেওয়ার জন্য। কার কাছে বিক্রি করেছে? তিনি কে? তার উৎপাদন প্রক্রিয়াটা কি? তার ব্যবসা, তার ইনকাম কোন পদ্ধতির উপর নির্ভরশীল? পুঁজিবাদের উপর নির্ভরশীল, শোষণের উপর নির্ভরশীল। সেই শোষণকে জিইয়ে রেখে, সেই শোষণকে স্বীকৃতি দিয়ে রেখে, এই পুঁজিবাদী সিস্টেমকে বর্তমান রেখে লক্ষ লক্ষ টাকা মিডিয়ার সামনে আপনি ত্রাণ বিতরণ করবেন, একজনের একটা ব্রেসলেট কিনবেন, কিনে আবার তাকে উপহার দিবেন, আর সেই টাকাটা জনগণকে দিবেন। ওই মুশফিকের ব্যাট নিলামে তুলছে, আশরাফুলের ব্যাট নিলামে তুলছে। বাঙালি এত ফকিন্নি হয়ে গেছে যে ব্যাট, ব্রেসলেট এগুলো নিলামে তুলে তাদেরকে সহযোগিতা করতে হবে। কেন? আমরা কি ফকিন্নির পুত? দেশের কৃষক, শ্রমিক, তাদেরকে কি ফকিন্নি বলে মনে হয়? তাদের টাকা দিয়ে দেশের মন্ত্রী, এমপি, সংসদ ভবন সব কিছু চলছে। এমনকি এই যে ক্রিকেট খেলা, আমাদের দেশের এক শ্রেণীর পাবলিক জোর গলায় বলে যে ক্রিকেট খেলা থেকে আরো বাংলাদেশের আয় হয়, এটাতে কোনো ব্যয় নাই। কত বড় মূর্খতা থাকলে এই ধরনের কথা বলতে পারে? একটা দেশের ক্রিকেট, তারা যদি বাহির থেকে আয়ও করে, সেই বিশ্ব অন্যান্য দেশ বাংলাদেশ থেকে পুঁজিবাদের সিস্টেমে কি পরিমাণ শোষণ করে নিচ্ছে, শোষণ করে নেওয়া সেই টাকাগুলোই তো একটা অপশনে ফেরত দিচ্ছে। এরপরেও এই যে আয়টা হচ্ছে, একটা খেলা লাইভ হবে টেলিভিশনে, গাজী টিভি বা এই ধরনের কোনো টিভি, তারা সত্য কিনে নিচ্ছে লাইভ দেখানোর কোটি কোটি টাকা দিয়ে। এই কোটি কোটি টাকা কোত্থেকে আসছে, কিভাবে আসছে? পুঁজিবাদের অপসিস্টেমকে ভিত্তি করে। তাহলে এইভাবে শোষণ করে নিয়ে আমি আবার কেন এই ধরনের তামাশা করব? শোষণটা বাদ দিয়ে দিলেই তো হয়। খেলাধুলা, নাটক, সিনেমা এখনো চলছে, এইসব তামাশা, এইসব তামাশাগুলো, অপচয়গুলো বন্ধ করে দিলেই তো বাংলাদেশের মানুষ না খেয়ে মরে না, না খেয়ে থাকে না। তো আমি যে কথাটা বলতে চাচ্ছি, এইসব ত্রাণ বিতরণ যথেষ্ট নয়, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঈদ উপহার যথেষ্ট নয়, এবং একজন ব্যক্তি কত টাকাই বা দিতে পারবে, কই দিন দিতে পারবে, এমনকি সরকারও বা কই দিন দিতে পারবে? অপরিকল্পিতভাবে, বিশৃঙ্খলভাবে দিচ্ছে। আজকে থেকে 3 মাস পরে কেমন পরিস্থিতি আসতে পারে সেটা আমরা কিভাবে মোকাবেলা করব, 6 মাস পর কি পরিস্থিতি আসতে পারে সেটা কিভাবে মোকাবেলা করব, এই ধরনের কোনো আলাপ আলোচনা নেই, এইসবের কোনো গুরুত্ব নেই। অপরিকল্পিতভাবে দিয়ে যাচ্ছে। এক সময় দেখা যাবে খুব দ্রুতই দুর্ভিক্ষ চলে আসছে। করোনা যদি যায়ও, যাওয়ার পরে দেখা যাবে কোটি কোটি ডলার সরকার ঋণগ্রস্ত হয়ে আছে। এর আগেই তো সরকার ঋণগ্রস্ত হয়েছিল, ব্যাংকগুলো খালি ছিল, সরকারের কোষাগারে পয়সা ছিল না। তো অর্থনৈতিক যে গতি প্রকৃতিটা, এটা যেমন খুব সহজ আবার কিছুটা কঠিনও। এটা আমাদের খুব ভালোভাবে বুঝতে হবে যে আজকে যারা ত্রাণ দিচ্ছে, তামিম, মুশফিক, মাশরাফি, তারা যে টাকাগুলো, কিছু টাকা, খুব বেশি না, ত্রাণ যে দিচ্ছে, তারা কিভাবে এগুলো ইনকাম করেছে। জাতীয় এবং আন্তর্জাতিক যে ইনকামিং সোর্স, শিল্পপতিদের, তারকাদের, বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের, ভিআইপিদের,
তাদের এই ইনকামিং সোর্সগুলো পুঁজিবাদ এবং শোষণ নির্ভর। আমার কথা হচ্ছে এই সিস্টেমটাকে পাল্টাতে হবে, সামাজিক নিরাপত্তা বলয় তৈরি করতে হবে। আজকে কেন একটা ছেলে একটা মেয়ে প্রতি মাসে 50,000 1,00,000 টাকা ইনকাম করলেও সে নিরাপত্তা বোধ করে না? সে যদি অসুস্থ হয়ে যায় তখন তাকে কে দেখাশোনা করবে? বা ক্যান্সারে আক্রান্ত, বিভিন্ন রোগে আক্রান্ত বড় বড় শিল্পী তারকারা শেষ জীবনে সারা জীবন শোষণ করেছে, জনগণকে ধোঁকা দিয়েছে, মানুষের অপ্রয়োজনীয় বিষয়ে তাদেরকে খরচ করিয়েছে, সারা জীবন ভোগ বিলাসিতায় গা ভাসিয়েছে, শেষ জীবনে এসে মানুষের কাছ থেকে ভিক্ষা করে তাদের রোগের চিকিৎসা করতে হয়, সরকারের কাছ থেকে সহযোগিতা নিতে হয়। কেন? এই যে সরকারের কাছ থেকে সহযোগিতা নিয়ে চলতে হচ্ছে, তার মূল কারণ কি? সামাজিক নিরাপত্তা বলয় নেই। সামাজিক নিরাপত্তা বলয়টা কি? সামাজিক নিরাপত্তা বলয়টা হচ্ছে যে একজন ব্যক্তি, একটা ছেলে একটা মেয়ে প্রতি মাসে 5,000 10,000 20,000 টাকা যদি রুজি করতে পারে, তার নিরাপত্তা বোধ করবে। সে যখন অভাবে পড়ে যাবে, সে যখন রোগে পড়ে যাবে, তখন তার পরিবার, তার আত্মীয় ব্যক্তি স্বেচ্ছায় স্বতঃস্ফূর্তভাবে তার সহযোগিতায় এগিয়ে আসবে, কারণ তিনিও স্বাভাবিক সময়ে অন্যদের এইসব সমস্যায় তিনি ঝাঁপিয়ে পড়েছেন। আমাদের মূল সমস্যাটা কোথায়? মূল সমস্যাটা সিস্টেমে, পদ্ধতিতে এবং মানসিকতায়। আমাদের মানসিকতাটা কি? বসার জায়গা পেলে শুতে চাই। 10,000 টাকা ইনকাম ছিল না, 10,000 টাকা হচ্ছে, এখন 20,000 চাই, 20,000 হয়েছে, এখন 50,000 চাই। মানে আমাদের ইনকামিং টার্গেটটা কি, কোথায় গিয়ে শেষ হবে এটা আমরা জানি না। একটা হাহাকার, চারপাশের একটা চাপ। আমি যখন 10,000 টাকা রুজি করতে পারছি, 10,000 টাকা রুজি করার আগে ফ্যামিলি থেকে, পরিবার থেকে একটা চাপ তৈরি হয়ে গেছে 20,000 টাকার। 50,000 টাকা রুজির পরে ফ্যামিলি, আত্মীয় স্বজন, তাদের থেকে একটা চাপ তৈরি হয়ে গিয়েছে যে সে তো প্রতি মাসে খুব ভালো টাকা ইনকাম করে আমাদেরকে দিচ্ছে না, কিছুই দিচ্ছে না। তো এই যে একজন ছেলে বা মেয়ে প্রতি মাসে 50,000 টাকা ইনকাম করলে তার যে চারপাশে চাপ তৈরি হয় তার কাছ থেকে কিছু পাওয়ার জন্য, এতে করে কি বোঝা যায়? আমার চারপাশের মানুষগুলো সুস্থ, আমার চারপাশের মানুষগুলো অভাবমুক্ত। যদি অভাবমুক্ত হতো তাহলে কেন আমার ইনকাম, ব্যক্তিগত ইনকাম বাড়ার পরে তাদের চাহিদাও সাথে সাথে বেড়ে যায়, যে বাড়তি চাপটা আবার আমাকে আরো বাড়তির দিকে নিয়ে যেতে বাধ্য করে? সরেজমিনে আসেন, প্রত্যেকটা মহল্লায় মহল্লায়, ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে দেখেন মানুষ কোন পরিস্থিতিতে আছে, কি ধরনের অভাবে আছে। হাসপাতালে যান, চিকিৎসা ব্যবস্থা কোন পর্যায়ে আছে। লক্ষ লক্ষ মানুষ চিকিৎসাহীনতায় পড়ে আছে, শিক্ষাকে ব্যবসায় রূপান্তরিত করে ফেলা হয়েছে। এই সমস্ত সিস্টেম নিয়ে কোনো কথা নাই। কিছুদিন ধরে ফেসবুকে একটা ভিডিও ভাইরাল হচ্ছে, মক্কা শরীফের ইমাম সাহেব পৃথিবীবাসীর জন্য দোয়া করছেন। হাস্যকর। পৃথিবীবাসীর জন্য দোয়া করা সহজ, কিন্তু পৃথিবীবাসীকে অর্থনৈতিক মুক্তির পথ পদ্ধতি বাতলে দেয়া কঠিন। পৃথিবীবাসীকে অর্থনৈতিক গেরাকলে কিভাবে আমরা আটকে আছি, কিভাবে আমাদের শ্রম একটা ফ্যাক্টরিতে, একটা স্কুলে, একটা কলেজে কিভাবে শ্রম শোষণ করা হয়। একজন টিচারকে বেতন দেওয়া হয় সাধারণ স্কুলগুলোতে 3 থেকে 5,000, ছেলেদেরকে রাখলে 5,000 দেয় নর্মাল, কিছু কম দেওয়ার জন্য মেয়েদেরকে রাখা হয়। তো তাদেরকে যে 3 বা 5,000 টাকা দেয়া হয়, তাদের কাছ থেকে শ্রম নেওয়া হয় 7,000। তো এইভাবে কৌশলে শ্রম শোষণ করা হয় এবং এই শ্রমটাকে প্রত্যেক মালিক, পুঁজিপতি টাকায় রূপান্তরিত করে। এটাকে আমি সূক্ষ্ম বলতে চাই না, প্রত্যেকটা পুঁজিপতি গড়ে উঠেছে জনগণের
টাকার উপরে। কৃষক, শ্রমিক, শ্রমজীবী, দিনমজুর, তাদের টাকাগুলো সেই তাদের শ্রম এবং টাকার উপর ভিত্তি করে প্রত্যেকটা শিল্প প্রতিষ্ঠান, প্রত্যেকটা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, এমনকি সরকারের সংসদ ভবন পর্যন্ত এই গরিব দুঃখীদের শ্রম এবং টাকা দিয়ে গড়ে উঠেছে। তারপরে আমরা ক্রমাগত তাদেরকে শোষণ করে যাচ্ছি। তারা সুদে, অল্প সুদে তারা ব্যাংকে আমানত রাখছে, আবার তাদেরকেই উচ্চ সুদে দেয়া হচ্ছে এবং বড় বড় শিল্পপতি, পুঁজিপতিরা আবার অল্প সুদে ঋণ নিচ্ছে, তাও আবার ঋণ খেলাপি হচ্ছে, সেগুলো ঠিক মতো দিচ্ছে না। এর মধ্যে আবার রাজনৈতিকদের বিভিন্ন অপকৌশল তো আছেই। তো এই যে আমাদের অপসিস্টেম, এই অপসিস্টেমটা নিয়ে কথা বলতে হবে। অপসিস্টেমটা পাল্টাতে হবে। কিভাবে টাকা পয়সা, অর্থনৈতিক গতি প্রকৃতিটা কিভাবে কাজ করে, সরকার, ব্যাংক থেকে। হ্যাঁ, আরেকটা কথা যেটা বলতে চাইছিলাম যে খেলাধুলা, এই যে খেলাধুলা যারা দেখছে, দেখতে গিয়ে তাদের কর্মঘণ্টা অপচয় হচ্ছে, প্রচুর টাকা পয়সা এবং তাদের মেধা, মনুষ্যত্ব, চিন্তা চেতনা নষ্ট হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে। তো এই সমস্ত নাটক, সিনেমা, সেসব নিয়ে অন্যদিন বলবো। নাটক, সিনেমা, খেলাধুলা এইসব বন্ধ করতে হবে। পাশাপাশি সুদভিত্তিক সমস্ত কার্যক্রম বন্ধ করতে হবে। আজকে ইসলামী ব্যাংকের নামে পর্যন্ত সুদ নেওয়া হচ্ছে, সুদ দেয়া হচ্ছে। তারা বলছে ব্যবসাকে আল্লাহ হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। ব্যবসা কি? ব্যবসা হচ্ছে সরাসরি টাকাগুলো নিয়ে জমিনে প্রয়োগ, কোনো একটা ব্যবসা বাণিজ্যে প্রয়োগ, এবং সেইগুলো সরাসরি তত্ত্বাবধান করবে, পরিচালনা করবে, দিক নির্দেশনা দেবে যারা এগুলোর শেয়ার হোল্ডার, তারা। কিন্তু দেখা যাচ্ছে তাদের কাছ থেকে শুধু টাকাটাই নেওয়া হয়, একটা লাভ দেয়ার ভিত্তিতে, লাভ দেওয়ার কথা বলে। তারা এরপর আর কোনো খোঁজখবর রাখে না। মূলত টাকাগুলো নিয়েই খেলা হয়। অর্থাৎ সুদ হচ্ছে টাকা নিয়ে টাকা দেওয়া, আর ব্যবসা হচ্ছে টাকা নিয়ে তাদেরকে উৎপাদনে উৎসাহিত করা, উৎপাদনে অংশগ্রহণ করতে বাধ্য করা। উৎপাদনে, সরাসরি উৎপাদনে, ব্যবসা বাণিজ্যে অংশগ্রহণ ছাড়া, সেটার খোঁজখবর রাখা ছাড়া টাকা দিয়ে টাকা নিয়ে টাকা দেওয়া, এটা ব্যবসা হবে না। এখন কত কৌশলে সুদকে ব্যবসা বানিয়ে ফেলা হয়েছে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে আমি তোমাদের জন্য ব্যবসাকে হালাল করেছি, সুদকে হারাম করেছি। এই আয়াতের তর্জমাটাও তারা বড় করে দেন, কিন্তু তারা সুদকে ব্যবসা বানিয়ে ফেলেছেন। এখন যাবেন কোথায়? তো সরকারের কাছে আমার আবেদন থাকবে, সব ধরনের সুদ ভিত্তিক ব্যবস্থা বন্ধ করতে হবে। সুদ ছাড়া ব্যাংক কিভাবে চলবে? ব্যাংকের উদ্দেশ্য কি? ব্যবসা, পুঁজি গঠন? ব্যাংকের উদ্দেশ্য কি মুনাফা? অসম্ভব। ব্যাংকের উদ্দেশ্য হবে জনগণকে সহায়তা করা, সহযোগিতা করা, এবং সামাজিক চারপাশে সামাজিক নিরাপত্তা বলয় তৈরি করতে হবে। প্রত্যেকটা মানুষের মধ্যে, প্রত্যেকটা ছেলে মেয়ের মধ্যে জীবনের প্রকৃত দর্শনটা দিতে হবে, বুঝাতে হবে যে মানুষের জীবনটা কত ছোট এবং জীবনের অপর নাম কষ্ট। জীবন মানেই কষ্ট, জীবন মানেই সংগ্রাম, জীবন মানে সুখ ভোগ না, জীবন মানে ভোগ বিলাসিতা না, জীবন মানে খাই করা না। এই শিক্ষা, চিন্তা, দর্শনগুলো সমাজে দিতে হবে, প্রত্যেকটা ছেলে মেয়ের অন্তরে দিতে হবে, এবং তাদেরকে ত্যাগে উৎসাহিত করতে হবে, ত্যাগে উদ্বুদ্ধ করতে হবে, এবং অল্পে তুষ্ট থাকা শেখাতে হবে। আজকে যে ছেলেটা মেয়েটা ব্যাংকে জব করে, প্রাইভেট কোম্পানিতে জব করে, যে ছেলেটা মেয়েটা 50,000, 1 লক্ষ টাকা ইনকাম করছে, সেই 1 লক্ষ টাকা তো তার না, তার নেওয়ার কথা না। এখানে সে আরো 5 জনের হক নিচ্ছে। একদিকে যোগ্য, পরিশ্রমী, মেধাবী প্রচুর ছেলে মেয়ে, চাকরি নাই, টাকা পয়সা নাই, 5,000 টাকার চাকরির জন্য তারা ঘুষ দিতে হচ্ছে।
তাদেরকে কৌশলে ফেলে শোষণ করা হচ্ছে, অন্যদিকে অন্যরা 30,000, 50,000, 1 লক্ষ যেভাবে পারে সেইভাবে নিচ্ছে না। মানুষের মধ্যে এই যেমন খাই খাই শুরু হয়েছে, এখন কি করতে হবে, মোটামুটি একটা কে কত টাকার সর্বোচ্চ মালিক হতে পারবে একটা সীমানা নির্ধারণ করতে হবে এবং মানসিকতার উন্নয়নে পরিশ্রম করতে হবে। পদ্ধতি পাল্টাতে হবে, পুঁজিবাদী পদ্ধতিটা পাল্টাতে হবে। আবার কথিত সমাজতান্ত্রিক পদ্ধতিতেও যাওয়া যাবে না যে সব কিছুর মালিক সরকার, না, তখন সরকার হয়ে যায় স্বেচ্ছাচারী। সেটা পুঁজিবাদের চেয়ে আরো বেশি পুঁজিবাদ। আমি একটা ভিডিওতে বলেছিলাম যে সমাজতন্ত্র হচ্ছে সবচেয়ে বড় পুঁজিবাদ। না, সমাজতন্ত্র এবং পুঁজিবাদ দুইটাকে আমরা সমন্বয় করে একটা মাঝামাঝি অবস্থানে থাকতে হবে এবং মানুষের মধ্যে অল্প পয়সায় কিভাবে সঠিক শিক্ষা দেওয়া যায়, সঠিক চিকিৎসা দেওয়া যায়, ভালো মানের উন্নত মানের চিকিৎসা, শিক্ষা, অন্যান্য সুবিধা সেবাগুলো যখন অল্প খরচে দেয়া যাবে, তখন ছেলে মেয়েদের মনে এত খাই খাই থাকবে না, তারা দেশ বিদেশে ঘুরবে না, দৌড়াবে না। তখন মানুষের মধ্যে একটা সাম্যতা সৃষ্টি হবে। তো আমরা সিস্টেমের বিষয়ে কথা বলি, অর্থনৈতিক গতি প্রকৃতিটা কিভাবে কাজ করে, কিভাবে খেলাধুলা, ক্রিকেট, ফুটবল, এই সমস্ত খেলাধুলার পেছনে কিভাবে প্রতিটা বলে বলে কোটি কোটি টাকা জুয়া ধরা হয়, কিভাবে সেগুলো জাতির মন মগজ নষ্ট করে ফেলে, কিভাবে একটা জাতির ভেতরে পক্ষ প্রতিপক্ষ তৈরি করে, একটা উত্তেজনা তৈরি করে, যে উত্তেজনাটা জাতীয় সৃষ্টিশীল কাজে আমরা ব্যবহার করতাম, যে উত্তেজনাটা আমরা অন্যায়ের বিরুদ্ধে ব্যবহার করতাম, সেই উত্তেজনাগুলো শুষে নিচ্ছে কল্পনাপ্রবণ কিছু নাটক, সিনেমা, হাস্যরস এবং এই সমস্ত খেলাধুলা। আর কিছু লোক এইগুলোর সমর্থন রেখে তারা মাদক মুক্ত চায়, সমাজ চায়, তারা সন্ত্রাস মুক্ত সমাজ চায়, তারা শৃঙ্খলা চায়, শিক্ষা চায়, সভ্য জাতি চায়। এসব কথাগুলো কি, এগুলো আমি বুঝি না। যারা সুস্থ সমাজ চায়, সভ্য সমাজ চায়, সন্ত্রাস মুক্ত মাদক মুক্ত সমাজ চায়, তারা কিভাবে এই ধরনের অপরাজনীতি সমর্থন করে, এই সমস্ত পার্টি করে, তারা কিভাবে এই সমস্ত রাজনৈতিক, এই সমস্ত শিল্পপতি ব্যবসায়ীদের দালালি করে, চামচামি করে, সুধী সমাজও দাবি করে, তারা সমাজের সংস্কার চায়, দেশের সংস্কার চায়, এটা কিভাবে আমি বুঝি না। আমাদের সিস্টেম নিয়ে কথা বলতে হবে, পদ্ধতি নিয়ে কথা বলতে হবে। পদ্ধতিগত ভুল কোথায়? কেন আজকে আমি 20,000 টাকা প্রতি মাসে রুজি করেও কেন আমি চারপাশে নিরাপত্তা বোধ করব না? আমার ছেলে মেয়েদেরকে আমি সঠিক শিক্ষা নিশ্চিত করতে পারবো না, পরিবারের সুচিকিৎসা আমি নিশ্চিত করতে পারবো না, সুস্বাস্থ্য নিশ্চিত করতে পারবো না। কেন আমাকে 50,000 টাকার স্বপ্ন দেখতে হবে? ছেলে মেয়েদের আজকে 50,000 টাকার স্বপ্ন প্রতি মাসে কেন দেখতে হবে? এতে করে কি প্রমাণিত হয়? সমাজটা সুস্থ? এবং বারবার এই যে অল্প কি বলছে, ঋণ দিচ্ছে অল্প সুদে, অল্প সুদ আবার কি? সুদ কেন? সব ধরনের সুদ ব্যবস্থা অকার্যকর করতে হবে, সুদ বাতিল করতে হবে। শিক্ষাকে ব্যবসার আওতামুক্ত করতে হবে, রাজনীতিকে ব্যবসার আওতামুক্ত করতে হবে, ধর্মকে ব্যবসার আওতামুক্ত করতে হবে। আজকে ধর্মের কিছু আনুষ্ঠানিকতার পেছনে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ হচ্ছে, আর এদিকে চিন্তাগত কোনো কাজে কেউ কোনো ধরনের সহযোগিতা করছে না। কথিত ধর্মীয় আনুষ্ঠানিকতা, ওয়াজ নসিহত, হাস্যরস, গপ্প গুজারিতে কোটি কোটি টাকা খরচ হচ্ছে, কিন্তু সঠিক চিন্তাগত জায়গাটায় কাজ করার জন্য, পদ্ধতিগত ভুলগুলো চিহ্নিত করার জন্য, ধরিয়ে দেওয়ার জন্য, সেইগুলো নিয়ে কাজ করার জন্য কোনো পৃষ্ঠপোষকতা নাই, কোনো উৎসাহ নাই, কিচ্ছু নাই। যা হোক, পরবর্তীতে আমরা আগামী সপ্তাহে আবার বৃহস্পতিবার রাত 9:30 থেকে 10টার মধ্যে আমরা লাইভে আসতে চেষ্টা করব। সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি।